নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প এমলি দিদির বিয়ে, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। আমাদের মেসের মালকিন চাপা জেঠির মেয়ে এমলি দিদি আমাকে একটু বেশি বিশ্বাস করত। চুপি চুপি আমার হাতে 10টা টাকা দিয়ে বলতো, একটা ক্যাডবেরি এনে দিবি ভাই। আমি এনে দিলে এক টুকরো আমাকে হাতে দিত। আমি বলতাম, না দিদি, তুমিই খাও। এমলি দিদি কিন্তু আমি না খেলে ক্যাডবেরিটা মুখে তুলতো না। আমাদের মেসে 20 জন ছেলের সবাইকেই এমলি দিদি ভালোবাসলেও আমাকে আলাদা চোখে দেখত। আমি স্বভাবে ছোট থেকে শান্ত, তাই যখন দেখতাম এমলি দিদিকে সবাই খেপাচ্ছে, সবাইকে বারণ করতাম। এমলি দিদি সব মেয়েদের থেকে আলাদা। বয়স বাড়লেও সেই ছোটদের মতো দুদিকে বেনি করে ঘুরত আর কথার স্পষ্ট উচ্চারণ করতে পারত না। এই উচ্চারণের ভুলের জন্যই এমলি দিদি কোনো কথা বললেই ছেলেদের দল হো হো করে হেসে উঠত। কথাটা বারবার বলে ভেঙাতো, আর তখন এমলি দিদি রেগে যেত। এমলি দিদির সাথে মজা করলেও কিন্তু সবাই এমলি দিদিকে খুব ভালোবাসত। মাসের পর মাস বাড়ি থেকে দূরে থাকা ছেলেগুলোর ঘরে ঘরে যখন এমলি দিদি বাটি বাটি পুলি পিঠে, নারকেল নাড়ু, পাটিসাপটা দিয়ে যেত, তখন সবাই আহ্লাদে নাচতে নাচতে এমলি দিদির বিনুনি নাড়িয়ে বলতো, এমলি দিদি, তুমি বড্ড ভালো। প্রত্যেক রাখি পূর্ণিমার দিদি আমাকে 1 টাকা দামের 20টা রাখি কিনে আনার আদেশ দিত। তারপর ঘরে ঘরে গিয়ে পরম মমতায় রাখি পরাতো আমাদের সবাইকে। সাথে দিত নিজের হাতে তৈরি করা সন্দেশ। আমরা ওই এমলি দিদির জন্য নিয়ে আসতাম চুড়ি, কানের দুল বা গলার হার, যেগুলো পেয়ে এমলি দিদি ভীষণ খুশি হতো। আমি তখন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। নামি কলেজে পড়ার জন্য গ্রামের ছেলে এসেছিলাম শহরে, আর থাকার জন্য খুঁজে নিয়েছিলাম এমলি দিদিদের মেস বাড়িটা। 3 তলা বাড়ির উপরের তলাগুলোতে থাকতাম আমরা, আর নিচে এমলি দিদি থাকতো তার মায়ের সাথে। এমলি দিদি একটু আলাদা হওয়ায় ওর কোনো বন্ধু ছিল না, তাই বিকেল হলেই ও চলে আসতো ছাদে আমাদের সঙ্গে একটু সঙ্গ পাওয়ার আশায়। এমলি দিদি তেমন লেখাপড়া জানতো না বটে, তবে আমাদের পরীক্ষা আছে জানলে আমাদের কপালে ঠাকুর পুজো করে চন্দনের টিপ লাগিয়ে দিতে কিন্তু ভুলতো না। এমনকি রুমে কারো শরীর খারাপ হলে তার জন্য আলাদা পুষ্টিকর খাবারও বানিয়ে নিয়ে আসতো এমলি দিদি। বয়স হয়েছিল চাপা জেঠির। মৃত্যুর পর বাপ মা হারা মেয়ের কি হবে এ নিয়ে দুশ্চিন্তাও করতো খুব, তাই সব সময় মেজাজ থাকতো খিটখিটে। মায়ে মেয়েতে মাঝে মাঝেই তাই ঝগড়া লাগতো। আমাদের সিনিয়র দাদাদের থেকে শুনেছি, স্বাভাবিক না হওয়ায় নাকি অনেক চেষ্টা করে পণ নেবেন, গয়না নেবেন বলেও চাপা জেঠি নিজের মেয়ের বিয়ে দিতে পারেনি। চাপা জেঠি আর এমলি দিদির সংসার চলতো মাসে মাসে আমাদের ভাড়া দেওয়া টাকায়। এমলি দিদি খেতে খুব ভালোবাসতো, তাই মায়ের থেকে লুকিয়ে চুরিয়ে টাকা এনে আমায় দিয়ে বলতো খাবার আনতে। অন্যদের দিতে ভয় পেত, পাছে কেউ জেঠিমাকে যদি বলে দেয়। আমার ছিল ভোরবেলায় উঠে পড়ার অভ্যেস। ঘুম থেকে উঠে ছাদের এক কোণে বসে আমি পড়তাম, কখনো হাঁটতে হাঁটতে পড়া মুখস্থ করতাম। ভোরে পুরো বাড়ি একেবারে শান্ত। 20 জনের হই হুল্লা মুক্ত থাকায় পড়ায় মনোযোগ আনতে বেশ সুবিধা হতো। রোজ সকালে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম সকালের শান্ত প্রকৃতি। ঠিক ভোর 5:30টায় বেজে উঠত সাইকেলের বেল আমাদের মেস বাড়ির সামনে।
সেই শব্দে ছুটে যেত এমলি দিদি রাজুদার হাত থেকে খবরের কাগজ আর দুধের প্যাকেট নিতে। রাজুদা পাশের চায়ের দোকানে কাজ করে, আর সকালে খবরের কাগজ দুধের প্যাকেট পৌঁছে দেয় বাড়ি বাড়ি। চা খেতে গিয়েই আলাপ রাজুদার সঙ্গে। আমি দেখতাম দুজন দুজনকে দেখে হাসছে। কতবার দেখেছি এমলি দিদি বাইরের দিকে তাকিয়ে আছে, যতক্ষণ রাজুদাকে দেখা যায়। রাজুদাও হোঁচট খেতে খেতে পিছন ফিরে এমলি দিকে দেখতে দেখতে এগিয়ে যেত। এই ভালো লাগাটা ভীষণ পবিত্র, যেখানে গুণ রূপের চুলচেরা বিশ্লেষণও নেই, রয়েছে শুধু দুটো সরল মনের পবিত্র বন্ধন। আমি যা দেখতাম কখনো কাউকে বলতাম না, বেশ উপভোগ করতাম ব্যাপারটাকে। একদিন সকালে দেখলাম বেলটা বারবার বাজাচ্ছে রাজুদা। নিচে উকি দিয়ে দেখলাম আজ এমলি দিদি যায়নি সেখানে। মনে পড়ে গেল এমলি দিদির তো জ্বর হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জিনিসগুলো দরজার সামনে রেখে মন খারাপ করে রাজুদাকে চলে যেতে দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল। বেলায় দিদির জ্বর কমেছে দেখে কলেজে গেলাম আমি। পরের দিন সকালে পড়তে ইচ্ছে করছিল না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিলাম আমি। হঠাৎ বেজে উঠল সাইকেলের বেলটা। দুর্বল পায়ে বেরিয়ে এলো এমলি দিদি। আজ দেখলাম রাজুদা খবরের কাগজের সাথে হাতে ধরিয়ে দিল একটা সদ্য ফোটা লাল গোলাপ। এমলি দিদিকে দেখে বুঝলাম বেশ লজ্জা পেয়েছে সে। না বলা ভালোবাসাটা দিনের পর দিন বাড়তেই লাগলো। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। সেদিন রাতে এমলি দিদির কান্না শুনে ঘুম ভেঙে আমরা সবাই নিচে গেলাম। গিয়ে দেখলাম চাপা জেঠির শরীর খুব খারাপ। সেই রাতেই আমরা জেঠিকে নিয়ে ছুটলাম হাসপাতালে। হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি থাকার পর একদিন মৃত্যু সংবাদ পেলাম জেঠিমার। সেদিন এমলি দিদির পরিবারের তেমন কেউ ওর পাশে না থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 20 জন ছেলে জেঠিমার মৃত্যু পরবর্তী সব কাজ শেষ করেছিলাম। এমলি দিদিকে সান্ত্বনা দিয়ে পাশে দাঁড়িয়েছিলাম আমরা সবাই। এরপর গোটা 1 বছর কেটে গেছে। এমলি দিদি চরম একাকিত্বে ভোগে বুঝি আমি। কখনো কখনো মায়ের ছবির সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমরাই দিদির বাজার করে দিই। এখনো রোজ সকালে রাজুদা আসে। এখনো ওরা পারেনি মনের কথা বলতে। আমার ফাইনাল ইয়ার চলছে। কদিন পর চলে যেতে হবে এমনি দিদিকে নিয়ে। বেশ চিন্তা হয় আমার। সেবার নিজে আমি গিয়ে রাজুদার সাথে আলাপ করলাম। রাজুদা খুব ভালো লোক, কোনো রকম নেশা করে না। বস্তির ছোট একটা গুচ্ছিতে একাই থাকে। নিজে লেখাপড়া না জানলেও লেখাপড়া জানা লোকেদের সম্মান করে প্রচুর। আমি জিজ্ঞাসা করেছিলাম, বিয়ে করেননি কেন রাজুদা? উত্তরে বলেছিল, নিজের পেট টেনে টুনে চলে, আর একটা মেয়ের ভালো রাখার সামর্থ্য নেই ভাই। কাউকে ভালো লাগে? কথাটা জিজ্ঞাসা করতেই মুখ দেখে মনে হয়েছিল লজ্জা আর ভয় দুটোই পেয়েছে রাজুদা। সেবার বিকেলে মন দিয়ে একটা গান শুনছিলাম। হঠাৎ চিৎকার করে কান্না শুনলাম এমলি দিদির। গিয়ে দেখলাম ফার্স্ট ইয়ারের একটা জুনিয়র ছেলে এমলি দিদির বিয়ে নিয়ে ঠাট্টা করায় দিদির চোখ দিয়ে জল ঝরছে। আমি জুনিয়র ছেলেটাকে একটু রাগী গলায় বললাম, যা এখান থেকে। ও চলে গেল। 1 মাস পর আমাদের ফাইনাল পরীক্ষা। আমাদের ইয়ারের 9 জন মেস ছেড়ে চলে যাব। তার আগে এমলি দিদির জন্য কিছু একটা করতে হবে, এমন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। কিন্তু এই ঘটনার পর মনে হলো আর দেরি করা ঠিক হবে না। মেসের সব ছেলেকে ডেকে বললাম, আজ সন্ধ্যায় মিটিং হবে আমাদের ঘরে, সবাই যেন এখানে আসবি। এমলি দিদিকেও থাকতে বললাম সেখানে।
সন্ধ্যায় আমরা 20 জন ছেলে এক হলাম। সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল ব্যাপারটা জানার জন্য। আমি রাজুদা আর এমনি দিদির ব্যাপারটা সবাইকে খুলে বললাম। এটাও বললাম যে দিদি আমাদের এত ভালোবাসে, তার ভবিষ্যৎ নিয়ে আমাদেরই তো ভাবতে হবে। একজনকে বললাম এমনি দিদিকে ডেকে দিতে। এমনি দিদি আসতেই শান্ত গলায় বললাম, আমাদের তুমি নিজের ভাই ভাবো তো? তাহলে এই ভাইদের কাছে একটা সত্যি কথা বলো, রাজুদাকে ভালোবাসো তুমি? কান্না চোখে সম্মতি জানিয়ে এমনি দিদি ছুটে গেল নিজের ঘরে। সেই রাতে আমরা 7-8 জন ছেলে রাজুদার সাথে বসে আলোচনা করলাম অনেক সময় ধরে। দুজনের সম্মতি নিয়ে আমরা ঠিক করলাম বিয়ের ব্যবস্থা করব ওদের। যেহেতু আর তেমন কেউ ছিল না এমনি দিদিদের পরিবারে, আমরাই শুরু করলাম যাবতীয় আয়োজন। নির্দিষ্ট দিনে বিয়েও ঠিক হয়ে গেল। সেদিন সকালে বিসমিল্লাহ সানাইয়ের সুর বেজে উঠল আমাদের মেস বাড়িতে। 20 জন ছেলেকে ভীষণ ব্যস্ত হয়ে সব কাজ দেখাশোনা করতে দেখা গেল। সন্ধ্যায় পাশের বাড়ির মুন্নি এসে খুব সুন্দর করে সাজিয়ে দিল এমনি দিদিকে। আমরা 20 জন ভাই মিলে খাবার পরিবেশন করলাম, বর আনলাম, এমনকি পিঁড়িতে বসিয়ে এমনি দিদিকে 7 পাকও ঘোরালাম। গোধূলি লগ্নে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেল এমনি দিদির। তারপর আর মাস 3 ছিলাম আমি মেসে। রোজ দেখতাম ভোরবেলা এমলি দিদির হাতে বানানো চা খেয়ে খবর কাগজ আনতে যাচ্ছে রাজুদা। বেশ খুশি দেখাতো ওদের। মেস ছেড়ে যাওয়ার সময় কান্নাকাটি করেছিল খুব এমলি দিদি। আমি বলেছিলাম আবার আসবো, কিন্তু আসা হয়নি আর। দীর্ঘ 7 বছর পর আজ আমি আবার এসেছি কাজের দরকারে সেই মফস্বলে। মেস বাড়ির সামনে দিয়ে যেতে যেতে গাড়িটা থামালাম আমি। মেসের সামনে দেখলাম চপ সিঙ্গারার এক রমরমে দোকান। দোকানে বসে আছে এমনি দিদি আর রাজুদা। কথা বলতে ইচ্ছে করলো খুব। গাড়িটা একধারে পার্ক করে রেখে সোজা গিয়ে দাঁড়ালাম এমনি দিদির সামনে। অমনি এমনি দিদির মুখে খুশির ঢেউ খেলে গেল, আমাকে হাত ধরে ঘরে নিয়ে গেল। প্লেট সাজিয়ে খেতে দিল চপ সিঙ্গারা আর মিষ্টি। ছোট্ট একটা ছেলে দেখলাম ঘরে খেলছে। আমাকে দেখিয়ে বলল আমার ছেলে এটা। দেখে খুব ভালো লাগলো আমার। আমি একটা সন্দেশ মুখে দিয়ে বললাম 3 বছর ধরে এই সন্দেশ কত খেয়েছি, এখনো জিভে জল আসে সামনে দেখলে। এমনি দিদি হেসে বলল, মনে আছে তোর ভাই? আমি বললাম, দিদিকে কখনো কি কোনো ভাই ভুলতে পারে? এমনি দিদির মুখে ফুটে উঠল খুশির হাসি। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।